হ্যালো শ্রোতা বন্ধুরা, গল্প আনলিমিটেড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখে জানানোর জন্য অনুরোধ রইল। আর সেই সাথে আপনাদের পছন্দের যে কোনো বইয়ের নাম লিখে জানালে আমরা চেষ্টা করব আপনাদের পছন্দের বইগুলি আমাদের চ্যানেলে রাখতে। কমেন্ট বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে আমাদেরকে উৎসাহিত করুন। আজকে থাকছে মাসুদ রানা সিরিজের আমি সোহানা গল্পটি। এই গল্পটির দুইটি খণ্ড। প্রথম খণ্ডটি প্রথম প্রকাশিত হয় 1993 সনের মার্চ মাসে। আজকে থাকছে এই গল্পটির প্রথম পর্ব। অধ্যায় 1। মানুষটা সতর্ক, কাজেই অসন্তুষ্ট হবার কারণ আছে মাসুদ রানার। পানিতে নামার আগেও পরে পরীক্ষা করে দেখে নিয়েছে স্কুবা গিয়ার নিখুঁত অবস্থায় আছে কিনা। মাস্কের বাইরেটা সিগারেটের অবশিষ্টাংশ দিয়ে ঘষেছে, লেন্সের উপর দিয়ে যাতে পানি অবাধে বয়ে যেতে পারে, কারণ জানে তা না হলে সামনের দৃশ্য কাঁপা কাঁপা লাগবে চোখে। ভিতরটা ঘষেছে কেল্প দিয়ে, লেন্সে যাতে বাষ্প না জমে। খানিক পর পর এয়ার ডিমান্ড রেগুলেটর অ্যাডজাস্ট করেছে, কারণ গভীরতা কয়েক ইঞ্চি কম বেশি হলেও অনায়াসে শ্বাস প্রশ্বাসে বিঘ্ন ঘটতে পারে। রানা আরও জানে কবজিতে বাঁধা স্টেনলেস স্টিল রোলেক্স ওকে জানিয়েছে এবারের ডাইভে 40 ফুট গভীরতায় 17 মিনিট ধরে রয়েছে ও। এটা ওর দিনের 7ম ডাইভ। তার মানে সব মিলিয়ে 2 ঘন্টার উপর থাকা হয়ে গেছে পানির তলায়। সারফেস থেকে 10 ফুট নিচে 2 মিনিটের জন্যে থামতে হবে ওকে, ডিকম্প্রেশনের জন্যে ওঠার সময়। স্কুবা ডাইভিংয়ের সমস্ত নিয়মকানুন মেনে চলার পরও মুহূর্তের অসতর্কতায় বিপদ একটা ঘটেই গেল। সাগরের মেঝেতে শুধু বালি নয়, প্রবালও রয়েছে। এমনভাবে পা ছুড়ল ও, রাবার ফিন পরা পায়ের নগ্ন গোড়ালি একটা স্টারফিশের তীক্ষ্ণ মুখ কাঁটাবহুল মেরুদণ্ডে বাড়ি খেল। পানির তলায় শব্দে নিজের অনুভূতি প্রকাশ করা সম্ভব নয়। কর্কশ ভাষায়, মনে মনে ক্ষোভ প্রকাশ করাও কঠিন, কারণ তা করতে গেলে দম আটকে রাখার একটা ঝোঁক এসে যায়। স্কুবা ডাইভিংয়ের সময় তা বিপদ ডেকে আনতে পারে। তবে শান্তভাবে চিন্তা করায় কোনো বাধা নেই। তুমি একটা গর্দভ, কারণ এ ধরনের ভুল শুধু আনাড়িদেরই মানায়। ধরনটা অলস ভাবনার মতো, তবে শব্দ নির্বাচনে নির্দয়তার পরিচয় দিল রানা। গালিটা যেন মনে থাকে। ধৈর্যের সঙ্গে, শ্বাস প্রশ্বাস নিয়মিত। রশি দিয়ে বানানো বড় বাস্কেটটা নামিয়ে রাখল ও। পা থেকে খুলে ফেলল ফ্লিপার। হাতের প্রাইং আয়রন দিয়ে পাথরের গা থেকে ছাড়িয়ে আনল সি স্টারকে। বিশাল, চামড়া সর্বস্ব শরীরটা প্রায় 2 ফুট। চকচকে লাল কাঁটাগুলো নড়াচড়া করছে। ওগুলোরই কিছু ডগা নিজস্ব বিষসহ ভেঙে রয়ে গেছে রানার পায়ের তলার মাংসে। প্রাইং আয়রনের সাহায্যে কাঁপতে থাকা শরীরটা চিৎ করল রানা। উল্টো দিকের নরম শোষকের মুখে চেপে ধরল পায়ের গোড়ালি। সঙ্গে সঙ্গে তীব্র টান অনুভব করল মাংসে, শুষে নিচ্ছে। 2 মিনিট পর তীব্র ব্যথা কমে এলো। পা ছাড়িয়ে নিয়ে সিস্টারের স্তূপটাকে প্রাইং আয়রনের জগা দিয়ে সরিয়ে দিল দূরে। আবার ফ্লিপার পড়ল। তারপর পরবর্তী 10 মিনিটের জন্যে নিজের কাজে ব্যস্ত হয়ে রইল রানা। চারপাশের পানি শান্ত ও স্বচ্ছ। 20 সেকেন্ড পর পর থামল ও। চোখ বুলিয়ে দেখে নিল কোনো হাঙ্গর বা মোড়ে ইল আসছে কিনা। ঝিনুকের বড় খোল খুঁজে পেতে হলে অভিজ্ঞ চোখ থাকা চাই, বিশেষ করে ওগুলো যদি বালির নিচে আংশিক গাঁথা থাকে। কাউকে এগুতে দেখলে মুখ বন্ধ করে ফেলে ওগুলো, কিংবা বুদবুদ ছাড়ে। কিন্তু তা এতই মৃদু ও ক্ষুদে যে সাধারণত কারো চোখে ধরা পড়ে না। মুক্ত সংগ্রহ দীর্ঘদিনের শখ রানার। ওর চোখে ফাঁকি দেয়া সম্ভব নয়। বালি খুঁড়ে পাথরের খাঁজে আঙ্গুল গলিয়ে ওগুলোকে বের করে আনলো ও। বোটটা 40 ফুট ওপরে, সাগরের তলায় প্রকাণ্ড ছায়া ফেলেছে। দেখতে দেখতে ভরে গেল বাস্কেট। ঝুলে থাকা রশির কাছে ফিরে এলো রানা। বাস্কেটের হাতলের সঙ্গে রশির প্রান্তটা বাঁধল। উঠতে শুরু করবে, তার আগে চারপাশটা ভালো করে দেখে নিল আরেকবার। না, হাঙ্গর বাবাজিরা নেই আশেপাশে।
অলস ভঙ্গিতে উঠছে, লক্ষ্য রাখছে প্রতিদ্বন্দ্বী বুদবুদগুলো যেন আগে থাকে। 3 মিনিট পর পানির উপর মাথা তুলল রানা। ফিশিং বোটের পাশে বাঁধা ধাপ বেয়ে উঠে পড়ল ওপরে। একটানা কয়েকটা দিন রোদে থাকায় ওর চামড়া পুড়ে গেছে। পরনের একদা নীল ডেনিম ট্রাঙ্ক প্রায় সাদা হয়ে এসেছে। মাস্ক ও ফ্লিপার খুলে ফেলল ও। তারপর পিছন ফিরল জারকার দিকে। 70 কিউবিক ইঞ্চি অ্যাকোয়ালাংটা খোলার জন্যে তার সাহায্য দরকার। সিস্টার বলে বসে পড়ল রানা। পাটা তুলল। ভাঙা টোবাকো পাইপটা মুখ থেকে নামিয়ে বোটের বাইরে থুতু ফেলল জারকা। তারপর রানার পায়ের তলায় তাকালো। শিরাবহুল আঙ্গুল দিয়ে টেপাটেপি করল মাংস। ইজ ওকে বলল জারকা। তার ইংরেজি শুনে এখন আর হাসে না রানা। পাইপটা আবার মুখে তুলে নিজের কাজে ব্যস্ত হয়ে উঠল লোকটা। বাস্কেটের ঝিনুকগুলো বোটের মেঝেতে ঢালা হয়েছে। জারকার হাতে ছোট একটা ছুরি। দ্রুত অভ্যস্ত হাতে প্রতিটি ঝিনুক খুলছে সে। উপরের পিচ্ছিল চামড়ার আবরণে আঙুলের চাপ দিচ্ছে। খোলের চকচকে ভিতরটা গভীর মনোযোগের সঙ্গে দেখার পর কাঁধের উপর দিয়ে ছুঁড়ে ফেলছে পিছন দিকে। জারকা একজন আদিবাসী। 14 পুরুষ ধরে আর্কিপিলাগো দে লাস পারালাসে বসবাস করছে। বড় হয়েছে পালোটো গ্রামে। পানামার মেইনল্যান্ড পালোটো থেকে মাত্র 40 মাইল দূরে। সারা জীবনে একবারই মাত্র সেখানে গিয়েছে জারকা। তার বয়স 50, দেখে মনে হয় 70, কিন্তু 48 ঘন্টা একটানা পরিশ্রম করার পরও এতটুকু ক্লান্ত হয় না বা চোখের পাতা নেমে আসে না। সারাটা জীবনই মুক্ত সংগ্রহ করেছে জারকা। ফলে তার পিঠ বাঁকা হয়ে গেছে। 10 বছর আগে ডাইভিংয়ের সময় এক দুর্ঘটনায় মারা গেছে তার স্ত্রী। পরে অল্প বয়সী একটা মেয়েকে বিয়ে করেছে সে। বিয়ে করে বিপদেই পড়েছে জারকা। কারণ নতুন বউয়ের জেদ, ডাইভিং ছাড়তে হবে তাকে। কাজের অভাবে আদিবাসীরা বেশিরভাগ চোর ডাকাত হয়ে গেছে। জারকা সৎভাবে বেঁচে থাকতে চায়। ডাইভিং ছেড়ে দিলে সংসার চালাবে কিভাবে সে? বউয়ের ইচ্ছে শহরে গিয়ে বসবাস করে তারা। ফুটপাথে বসে ব্যবসা করলে তাদের সংসারে আর কোনো অভাব থাকবে না। তার কথায় যুক্তি আছে, কারণ ট্যুরিস্টরা এদিকে প্রায় না আসায় জারকার রোজগার খুবই কম হয়। তাতে সংসার চালানো অত্যন্ত কঠিন। বছরে 2-1 ভবঘুরে টাইপের ট্যুরিস্ট যা আসে তারা সবাই আমেরিকান হলে কি হবে? হয় পকেট খালি, নয়তো হাড় কিপটে। মজুরি বা মুক্তোর দাম কোনোটাই ন্যায্য পাওয়া যায় না। এই প্রথম একজন আমেরিকানকে মক্কেল হিসেবে পেয়েছে জারকা। লোকটার আচরণ লক্ষ্য করে তার মনের সমস্ত দুঃখ যেন উথলে উঠেছে। এ আবার কেমন লোক? খেতে বসলে ভাগ দেয় তাকে। 10টা মুক্তো পেলে 9টাই তাকে দিয়ে দেয়। আবেগে অস্থির জারকা তার সমস্ত দুঃখ বেদনার কথা গলগল করে বলে ফেলেছে ওকে। একটুও বিরক্ত বোধ করেনি তার নতুন মক্কেল। মন দিয়ে শুনেছে কথাগুলো, তবে কোনো মন্তব্য করেনি। যদিও কাজটা ভালো হয়নি বলে সন্দেহ হচ্ছে তার। কারণ কথাগুলো শোনার পর জারকাকে আর একটি মুক্তাও দান করেনি ও। কে জানে, তার গল্প হয়তো বিশ্বাস করেনি। হয়তো মনে মনে তার উপর ক্ষেপে গেছে। ধরে নিয়েছে নির্লজ্জ সাহায্যপ্রার্থী। সেই থেকে লজ্জায় মরে যাচ্ছে সে। ওরা দুজন একা? বিড়বিড় করল জারকা। হাত দুটো মুহূর্তের জন্যে থেমে নেই। খুবই আশ্চর্যজনক ঘটনা। একটা করে ঝিনুক খুলছে সে। ছুরি টগা দিয়ে পেশি ছিঁড়ছে। ভিতরে কোনো ফোসকা বা ফুসকুড়ি দেখলে সেটাও কাটছে। কারণ অনেক সময় ওগুলোর ভিতরও আড়াল করা থাকে মুক্তো। না থাকলে পিছনের স্তূপে ফেলে দিচ্ছে খোলটা। সাথে কোনো পুরুষ মানুষ নেই। নির্ঘাত বিপদে পড়বে। কি যেন নাম তার মক্কেলের? মাসুদ আনা না রানা? নাম যাই হোক, ভারী কাজের লোক। আজ 15-16 দিন একসঙ্গে রয়েছে ওরা। ওর কেরামতি দেখে রীতিমতো তাজ্জব বনে গেছে জারকা। অত্যন্ত খুঁতখুঁতে স্বভাবের লোক। বাছাই না করে কোনো ঝিনুক তোলে না। তারপরও প্রতিদিন
দুশো করে তুলছে। প্রায় গোলাকার দুটো বড় মুক্তো পেয়েছে ওরা। ঈশ্বরই বলতে পারে কত দাম হবে ওগুলোর। 18টা মুক্তো দিয়ে বোতাম তৈরি করা যাবে। 6 জোড়া মুক্তো পেয়েছে পানির ফোঁটা আকৃতির। আরও 32টা ছোট মুক্তো। ছোট হলেও রং আর নকশার জন্যে চড়া দামে বিক্রি হবে ওগুলো। নির্দয় সূর্যের নিচে সকাল থেকে সন্ধে পর্যন্ত কাজ করছে ওরা। পূব দিকে 4 মাইল দূরে রয়েছে আইলা দেল রেই। পশ্চিমে ঘন বাষ্পে ঢাকা পড়ে আছে সান হোসে উপকূল। মাঝখানে গাছপালা নিয়ে ছোট ছোট অনেকগুলো দ্বীপ বিন্দুর মতো ছড়িয়ে আছে। সাগরের তলা থেকে খাড়াভাবে উঠে এসেছে পানির উপর। নিচের দিকে নামছে সূর্য। তবে এখনও এত গরম লাগছে যেন তন্দুরের ভিতর রয়েছে ওরা। মাত্র 2 জন। বিস্ময়ে আবার বিড়বিড় করে উঠল জারকা। বিপদ হলে কেউ সাহায্য করার নেই। শেষ ঝিনুকটা ফেলে দিয়ে পানি থেকে নোঙর তুলল রানা। জারকার দিকে তাকিয়ে বলল, কাল আমি এখান থেকে চলে যাচ্ছি। যেন একটা ধাক্কা খেল জারকা। কোথায় বস? কেন? আরও পূব দিকে সরে যাব। আমার আরও বড় ঝিনুক দরকার। আমিও যাব বস। দৈনিক $5 সমমূল্যের বালবোয়া মজুরি হিসেবে পাচ্ছে জারকা। এই টাকায় 15 দিন খাটিয়ে নেয় তাকে আমেরিকান ট্যুরিস্টরা। না, বলল রানা, তোমার অন্য কাজ আছে। অন্য কাজ বস? শর্টসের পকেট থেকে ছোট একটা প্লাস্টিকের থলে বের করে জারকার হাতে ধরিয়ে দিল রানা। বলো তো, কত দাম হবে ওগুলোর? তার দিকে পিছন ফিরে পাল তুলতে শুরু করলো ও। থলের মুখ খুলে হাতের তালুতে মুক্তোগুলো বের করলো জারকা। দেখল গত 15 দিনে তোলা সবগুলো মুক্তোই রয়েছে ওর হাতে। শুধু 2টো বড় মুক্তো ও তাকে দান করা কয়েকটা মুক্তো বাদে। মনে মনে হিসাব করছে জারকা। পাল তুলে বোটটাকে বাতাসের দিকে ঘুরিয়ে নিল রানা। $17 থেকে $1900 বস। নির্ভর করে কোথায় আপনি বিক্রি করবেন, বলল জারকা। মুক্তোগুলো থলেতে ভরে রানার দিকে বাড়িয়ে ধরল। ওই টাকাটা তোমার পুঁজি, বলল রানা। যাও, বউ বাচ্চাদের নিয়ে শহরে চলে যাও। দেখো কোনো ব্যবসা করতে পারো কি না। প্রথম পক্ষের 4টে, দ্বিতীয় পক্ষের 1টা, মোট 5টা বাচ্চা জারকার। বড় 2টোই মেয়ে। তাদের বিয়ে দিতে হবে। গত বছর আমেরিকান ট্যুরিস্টদের অন্তত 3 জন আভাসী ইঙ্গিতে প্রস্তাব দিয়েছে। মেয়ে দুটোকে শহরের হোটেলে নিয়ে গিয়ে তুলবে তারা। বিনিময়ে ভালো টাকা পাবে জারকা। রাগে ও ঘৃণায় তাদের কাজ করতে অস্বীকৃতি জানিয়েছে জারকা। কিন্তু রানা জানে দারিদ্র্যের কষাঘাতে তার রাগ পানি হয়ে যেতে পারে। রানার আচরণ স্রেফ পাগলামি বলে মনে হলো জারকার। কাজেই বিশ্বাস করল না। গম্ভীর হলো সে। বলল, বস, আপনিও দেখছি ওদেরই মতো গরিব মানুষের সঙ্গে কৌতুক করেন। থলেটা রানার দিকে ছুঁড়ে দিল সে। রানা ধরতে না পারলে পানিতে পড়ে যেত। জারকার মুখের দিকে তাকিয়ে থাকলো রানা। কিছু বলল না। বুঝতে পারল শুধু যে কৌতুক মনে করে রেগে গেছে জারকা তা নয়। এটা দান হলেও হতে পারে। এই সন্দেহ করে অপমান বোধ করছে সে। রানার জায়গায় নিজে বসে বোটের হাল ধরল জারকা। আরও 2 মাইল উত্তরে তার গ্রাম পালুটো। 400 গজ বামে খয়েরি ও সবুজ একটা দ্বীপ। দ্বীপের একটা প্রান্ত কয়েকটা সরু ভাগে ভাগ হয়ে সাগরের উপর অনেক দূর পর্যন্ত লম্বা হয়ে আছে। ওরা ওখানে গেছে, ভিড় করল জারকা। হাতের পাইপটা তাক করল দ্বীপের দিকে। আমার মেয়ে দুটোর মতোই বয়স হবে, তবে আরও সুন্দরী। ওরা বোধ হয় আমেরিকান। বোটটাও ভারী সুন্দর। আমেরিকান সুন্দরী? হাসল রানা। ঠাট্টা করছো তুমি? ট্যুরিস্ট রুট থেকে অনেক দূরে রয়েছি আমরা। কাঁধ ঝাঁকালো জারকা। তার মক্কেল ঠিক বলছে। তবে এও সত্যি যে সাদা ও নীল একটা বোট দেখেছে সে। 1 ঘন্টা আগে তাকে পাশ কাটিয়ে এদিকে চলে এসেছে। রানা তখন পানির তলায় ছিল। মেয়ে দুটো তাকে উদ্দেশ্য করে হাত নেড়েছে। সঙ্গে কোনো পুরুষ মানুষ ছিল না। এমন হতে পারে
ট্যুরিস্টদের মধ্যে যারা ভুল করে পানামা সিটি থেকে আইলা দেল রেইতে চলে আসে, মেয়ে দুটো তাদেরই দলের। কিংবা হয়তো খুব বেশি সাহসী, আশেপাশের দ্বীপগুলো দেখার লোভে একা একাই চলে এসেছে। দুটো মেয়ে, আবার বলল সে। আমি দেখেছি। তাহলে সত্যি দেখেছে, ভাবল রানা। বোটে বসে ঝিমুচ্ছিলে, স্বপ্ন দেখেছ, বলল ও। হাতের থলেটা বোটের উপর রাখল। এসো, বাজি ধরি। দ্বীপটায় যদি কোনো আমেরিকান সুন্দরী থাকে, ওগুলো তোমার। আর না থাকলে আমার সঙ্গে পূব দিকে যাবে তুমি। বিনা মজুরিতে 15 দিন কাজ করবে। রাজি? আপনি বস জেনে শুনে হারতে চাইছেন, অভিযোগ করল জারকা। শোনো, বলল রানা, এটাকে দান মনে করো না। আমি শুধু দুর্লভ মুক্ত খুঁজছি, পেয়েছিও দুটো। বাকিগুলো তুমি না নিলে অন্য কাউকে দিয়ে দিতে হবে। পায়ের কাছ থেকে আধভাঙ্গা একটা ঝিনুক তুলে নেড়ে চেড়ে দেখছে জারকা। আঙ্গুলের চাপ দিতেই ভিতর থেকে হরকে বেরিয়ে এলো বাদাম আকৃতির একটা ছোট মুক্ত। দেখি দেখি, আগ্রহের সঙ্গে হাত বাড়ালো রানা। হাতে নিয়ে পরীক্ষা করলো জিনিসটা। মূল্যহীন হলেও ফেলনা নয়। ঘষে বা চেছে একটা মুক্তকে নিষ্কলঙ্ক করতে হলে চর্চা দরকার। দরকার একজন দক্ষ শিল্পীর হাত। কাজটা অত্যন্ত কঠিন, তবে সফল হলে একটা মুক্তোর দাম 5 গুণ বেড়ে যেতে পারে। ব্যর্থ হলে ওটার আর কোনো মূল্যই থাকবে না। চীনাবাদাম আকৃতির এই মুক্তোটা হাত পাকাবার কাজে ব্যবহার করা যেতে পারে। এটা আমাকে দেবে জারকা? রানার গলায় আবেদন। দিতে পারি। 32 পাটি দাঁত বের করে হাসল জারকা। এক শর্তে, খোঁজ নিয়ে আপনাকে দেখতে হবে মেয়ে দুটো এখানে কি করছে। ওরা যদি এদিকে বেশিক্ষণ থাকে, বিপদ ঘটতে কতক্ষণ। মুক্তোটা পকেটে রেখে দিল রানা। বেশ, এত করে যখন বলছো, তীরে ভেরাও তরি। বোট ঘুরিয়ে নিয়ে দ্বীপের দিকে এগুলো জারকা। সৈকতে পৌঁছবার আগেই বালিতে ঠেকে গেল খোল। বড় পাল্টা নামাচ্ছে। গুঙ্গিয়ে উঠল পুলিগুলো। পায়ে স্যান্ডেল গলালো রানা। তুলে নিল র্যাকস্যাকটা। হাঁটু সমান পানি দিয়ে হেঁটে উঠে এলো দুজন গরম হলুদ সৈকতে। ওদের সামনে আধখানা চাঁদের আকৃতি তৈরি করেছে পাম গাছগুলো। জমিন ক্রমশ উঁচু হয়ে উঠে গেছে। আরও সামনে একটা রিজ। র্যাকস্যাক থেকে বাইনোকুলারটা বের করলো রানা। তুমি সংসারী মানুষ জারকা। একজোড়া আমেরিকান সুন্দরীর পিছু নেওয়া উচিত হবে না। আমার জন্যে অপেক্ষা করো, কেমন? মাথা ঝাঁকিয়ে পাম গাছের তলায় বসল জারকা। পাইপটা ধরালো। গাছপালার ভিতর দিয়ে এগুলো রানা। ধীরে ধীরে উঠে যাচ্ছে ঢাল বেয়ে। এদিকের দ্বীপপুঞ্জে মাত্র 1500 মানুষ বাস করে। জারকাদের গ্রামে বাস করে 62 জন। তার ভাষ্য অনুসারে তাদের মধ্যে 16 জন সক্ষম যুবক। সবাই তারা অসহায় অবস্থায় পেলে ট্যুরিস্টদের টাকা পয়সা কেড়ে নেয়। 62 জনের মধ্যে 16 জন, 1500 জনের মধ্যে তাহলে কত? এতগুলো লোকের মধ্যে কারু চোখে যদি পুরুষ সঙ্গী ছাড়া দুটো মেয়ে পড়ে যায়, কী অবস্থা হবে তাদের? নরম মাটি আর পাথরকে জায়গা ছেড়ে দিল বালি। এদিকটায় প্রচণ্ড সূর্যের নিচে বেঁচে থাকার প্রাণপণ চেষ্টা করছে ঝোপ ও গাছগুলো। 5 মিনিটের মধ্যে রিজের মাথায় উঠে এলো রানা। একটা গাছের গায়ে হেলান দিয়ে চোখে বাইনোকুলার তুলল। ওর নিচে খাড়িটা নির্জন, খা খা করছে। তবে জমিনের সরু ফালিগুলোর উপর প্রকৃতির তৈরি রিজের দূর প্রান্তটা নিচু। পরবর্তী সৈকতটা পরিষ্কার দেখতে পেল রানা, সিকিমাইল দূরে। বালির গায়ে কি যেন একটা নড়ে উঠল বলে মনে হলো। ফোকাস অ্যাডজাস্ট করল ও। পর মুহূর্তে স্থির হয়ে গেল শরীরটা। উত্তেজনায় টান পড়ল পেশিতে। অসুস্থ বোধ করল রানা। অসুস্থ ও অসহায়। চোখের সামনে একটা হত্যাকাণ্ড ঘটতে যাচ্ছে। শক্তিশালী বাইনোকুলারে প্রতিটি খুঁটিনাটি পরিষ্কার ধরা পড়ল। 2 জন লোক, কেউ তারা স্থানীয় নয়। তাদের একজন একটা মেয়েকে ধরে আছে। মেয়েটার চুল মধুরঙ্গা, পরনে সুইমস্যুট। তার হাত মুচড়ে পিঠের উপর দিকে তোলা হয়েছে।
20 গজ দূরে পানির কিনারায়। অপর লোকটা হাঁটু গেড়ে বসে রয়েছে সামনের দিকে ঝুঁকে। তার নিচে ফর্সা একজোড়া নগ্ন পা দুর্বলভাবে বালিতে লাথি মারছে। দ্বিতীয় মেয়েটার ওই পা দুটো ছাড়া আর কিছু দেখতে পেল না রানা, কারণ উপুর হয়ে রয়েছে সে। লোকটা প্রায় উঠে বসেছে তার পিঠে। দুহাত দিয়ে মেয়েটার মাথা চেপে ধরেছে নরম ভিজে বালির উপর। দ্রুত শ্বাস টানল রানা। সারা শরীর থরথর করে কেঁপে উঠল। হাতে রাইফেল থাকলে কয়েক সেকেন্ডের মধ্যে লোক দুজনকে মারতে পারত ও। এমনকি পিস্তল থাকলেও ফাঁকা আওয়াজ করে ওদেরকে ভয় দেখাতে পারত। এখান থেকে সরাসরি সৈকতে পৌঁছানো সম্ভব নয়। ঘোড়া পথ ধরে যেতে হবে। সময় লাগবে 10 মিনিট। আর যদি খাড়িতে নেমে সাঁতরে যাবার চেষ্টা করে আরও বেশি সময় লাগবে, কারণ খাড়ির উপারে আরও একটা রিজ রয়েছে, প্রায় খাড়া। 10 মিনিট। লম্বা পা দুটো স্থির হয়ে গেল। লোকটাকে দাঁড়াতে দেখল রানা। মেয়েটা বালির উপর পড়ে আছে, নড়ছে না। এখন তাকে আগের চেয়ে ভালোভাবে দেখতে পাচ্ছে। বিকিনি পরে আছে সে। বান্ধবীর চেয়ে তার চুল অনেক বেশি ঘন ও কালো। মুহূর্তের জন্যে লোকটার মুখ দেখতে পেল রানা। সঙ্গে সঙ্গে চিনতে পারল। চেহারাটা নয়, ধরনটা। গোটা দুনিয়া জুড়ে এরকম চেহারা কয়েকশো দেখেছে ও। একজন খুনির চেহারা, ঠান্ডা, নিষ্প্রভ ও নিজ। একজন পেশাদার খুনি। লোকটা সম্ভবত ভাড়াটে, ধারণা করল রানা। এই টাইপের লোকেরা শত্রুতাবশত কাউকে খুন করে না, খুন করে শুধু টাকার বিনিময়ে। লোকটা পেশিবহুল নয়, তবে লম্বা চওড়া। কালো স্ল্যাক্স আর সাদা শার্ট পরে আছে, হাফ হাতা। মুখ আর বাহু পুড়ে গেছে রোদে। শোল্ডার হোলস্টারের অস্তিত্ব শার্টের বাইরে থেকেও পরিষ্কার টের পাওয়া গেল। অসহায় রাগে এখনও কাঁপছে রানা, হাঁপিয়ে উঠেছে। দেখল বালির উপর দিয়ে মেয়েটাকে টেনে পানির দিকে নিয়ে যাচ্ছে লোকটা। মেয়েটার মাথা পানির নিচে চেপে ধরল সে। আজকের পর্বটি এখানেই শেষ হলো। প্রিয় শ্রোতা বন্ধুরা, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর গল্পগুলি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। সবার জন্য মঙ্গল কামনা করে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।